আসসালামু আলাইকুম। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের স্মরণ সভায় মঞ্চে উপবিষ্ট অবশ্য নেন কেউ। যাই হোক, সামনে আসেন সকল সম্মানিত আলোচক এবং অতিথিবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি। এত বহুবর্ণী গুণী সব আলোচকদের মাঝে থাকতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছি। আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। আমেরিকা প্রবাসী ডক্টর রুমি আহমেদের সহযোগিতার জন্য রইল বিশেষ কৃতজ্ঞতা। আমি এখন সরাসরি আমার মূল বক্তব্যে চলে যেতে চাই, যদিও আমার কথাগুলো প্রায় সবই প্রামাণ্যচিত্রে বলা হয়ে গেছে, তারপরেও লিখে এনেছি যখন। যোদ্ধা ও দিকদ্রষ্টা বাংলাদেশের জিয়াউর রহমান। রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। জিয়াউর রহমান বহু কিছু, কিন্তু আমার মতে তারুণ্যকে সবচেয়ে বেশি উদ্দীপ্ত করবেন তিনি সেই উই রিভল্ট বলা মেজর জিয়া। ইনসাফের আকাঙ্ক্ষায় চোখ রাঙানি ক্ষমতার বিপরীতে দাঁড়ানোর যে দুর্দমনীয় সৎসাহস, সেটাই তারুণ্যের বৈশিষ্ট্য। জুলাইয়ের তরুণ তরুণীদের মধ্যে সেই রিভল্ট আমি দেখতে পাই। 24-এর তারুণ্য ইতিহাসের সঠিক দিকে দাঁড়াতে পেরেছিল, ঠিক যেমন 71-এ জিয়াউর রহমান দাঁড়িয়েছিলেন সর্বোচ্চ বিপদের ঝুঁকি কাঁধে নিয়ে। 24 পরবর্তী নতুন সম্ভাবনার বাংলাদেশে তিনি তাই সেই একই মাত্রায় প্রাসঙ্গিক। 24-কে যেভাবে 71-এর উত্তরসূরি রূপে দেখতে পাই, সেই একই সমীকরণে জিয়াকে জুলাই জাগরণের তরুণদের পূর্বসূরি বলতে পারে। অথচ আফসোস, আজকের প্রজন্ম তার সম্পর্কে তেমন কিছু জানে না। অন্ততপক্ষে গত 1.5 দশকে প্রচলিত শিক্ষা ব্যবস্থার মধ্যে জিয়াউর রহমান সম্পর্কে খুব একটা জানার সুযোগ এদের জন্য রাখা হয়নি। জিয়াউর রহমানের আজ মৃত্যু দিবস। 1981 সালের 30শে মে তাকে হত্যা করা হয়, কিন্তু আজকে 2025-এ দাঁড়িয়ে তার মৃত্যু নয়, বরং যাপিত জীবনে মনোনিবেশ করতে চায়, যে জীবনের স্থায়িত্ব ছিল মাত্র 45 বছর। এই স্বল্পায়ু জীবনে, আরো সঠিকভাবে বললে 1971 থেকে 1981 সাল পর্যন্ত মাত্র 1 দশকে তিনি হতে পেরেছিলেন একাধারে স্বাধীনতা যুদ্ধের অন্যতম অগ্রসেনানী, বাংলাদেশ রাষ্ট্রের ক্রান্তি মুহূর্তের স্থিতিশীল কেন্দ্র, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিকভাবে সেই নতুন রাষ্ট্রের প্রাগ্রসর হবার যে সম্ভাবনা, তার প্রথম রূপকার। এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে খুব কম সংখ্যক মানুষের পক্ষে এমন সম্ভব হয়েছে। বাংলাদেশি হিসেবে জিয়াউর রহমানের বিরল একটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করি। তার নিকটাত্মীয়দের বাংলাদেশের মানুষ সেভাবে কেউ চেনে না। ব্যাপারটা শুনতে সাধারণ মনে হলেও বাংলাদেশের একজন নেতা হিসেবে এটা যে কি পরিমাণ বিরল আমরা জানি। এদেশে যিনি নেতার আসনে আসীন থাকেন, তার সমগ্র পরিবার পরিজনদের ঠিকুজি মানুষ জেনে যেতে বাধ্য হয়। জিয়া ব্যতিক্রম। তার আত্মীয় মানুষদের তিনি লোকচক্ষুর অন্তরালে রাখার চেষ্টা করছেন। তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে মানুষ পাবলিক অনুষ্ঠানে দেখেছে, কিন্তু ওই পর্যন্ত। জিয়াউর রহমানের শাসনকালে নেতার স্ত্রী হিসেবে রাজনীতি বা রাষ্ট্রীয় কোনরূপ ক্ষমতার জায়গায় খালেদা জিয়ার উপস্থিতি ছিল না। আজকাল যার বিপরীত চিত্রই আমরা হর হামেশা দেখে থাকি। জিয়াউর রহমানের কাজে স্বজনপ্রীতির নজির পাওয়া যায় না, বরং বাস্তবিক ক্ষেত্রে মেরিটোক্রেসির ভক্ত ছিলেন তিনি। যোগ্যতা দেখে নিয়োগ দেওয়ার চেষ্টা ছিল বরাবর। সেনা ব্যাকগ্রাউন্ড থেকে রাজনীতির ময়দানে প্রবেশ করেছেন জিয়াউর রহমান। রাজনীতির পথ হিসেবে এ আদর্শ নয় একেবারেই, কিন্তু জিয়ার ক্ষেত্রে যেটা বিস্ময়কর তা হলো সেনা প্রতিষ্ঠান থেকে আগত হওয়া সত্ত্বেও তার রাজনীতিতে গণতন্ত্রের আকাঙ্ক্ষার প্রতিফলন। গণতান্ত্রিক চর্চার বন্ধ দুয়ার খুলে দিতে চেয়েছেন তিনি। নির্বাচনহীনতা থেকে নির্বাচনের রীতিতে ফেরার প্রয়াস করেছেন। ভারত থেকে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ব্যবস্থা করেছেন। জামায়াতে ইসলামীর রাজনীতির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন।
এভাবে নিজের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদেরকে পুনঃপ্রতিষ্ঠার দৃষ্টান্ত খুব বেশি খুঁজে পাওয়া যাবে না, বিশেষত যেখানে এ ব্যাপারে তার উপর অন্তস্থ বা বহিস্থ কোনো চাপ সেভাবে ছিল না বলে আমরা জানি। সেনা জীবনের শৃঙ্খলা প্রশিক্ষণ জিয়াউর রহমানের রন্ধ্রে রন্ধ্রে বিরাজমান ছিল। এই বৈশিষ্ট্য রাষ্ট্রপ্রধান হিসেবে তার কাজকে নিয়মতান্ত্রিক করেছে, বেগবান করেছে। তার কথা ছিল নাটকীয়তা মুক্ত এবং কাজের ধরন বাস্তবমুখী, নির্মেয়। জিয়ার সততা ছিল প্রশ্নাতীত, এমনকি তার বিরোধী শিবিরেও। তিনি কর্মী স্বভাবের মানুষ, সমস্যা নিয়ে ভেবেছেন, পরিকল্পনা করেছেন, সমাধানের লক্ষ্যে কাজ করেছেন। হতাশায় নিমজ্জিত মানুষের শ্রদ্ধা ও আস্থা সহজেই অর্জন করেছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, যেটি খুব অল্প সময়ের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে। জিয়ার ইমেজ যে এর পেছনে মূল অনুঘটক ছিল তা অনস্বীকার্য। এর পাশাপাশি এও সত্য যে জিয়াউর রহমানের শাসনামলে বেশ কয়েকটি সেনা অভ্যুত্থান প্রচেষ্টা হয় এবং প্রতিটি তিনি শক্ত হাতে দমন করেন, যার ফলে বহু প্রাণহানি হয়েছিল। আমার কাছে মনে হয় যেন বা তিনি দ্বৈত সত্তা ধারণ করতেন। বেসামরিক নাগরিকদের জন্য তার ছিল পরমাৎ সহিষ্ণু দূরদর্শী রাজনৈতিক নেতৃত্ব, আর সামরিক অংশের জন্য তিনি ছিলেন সেই সেনা কমান্ডার যিনি অবাধ্যতার যে কোনো হুমকির প্রতি শতভাগ কঠোর। ইতিহাসের সব সত্যকে সামনে রেখেই জিয়াউর রহমানকে বিচার করতে হবে, আর এর জন্য প্রয়োজন সেই সময়টা নিয়ে বস্তুনিষ্ঠ গবেষণা। অথচ এমনকি বিএনপির শাসনামলেও জিয়াউর রহমানের জীবন ও কাজ এবং সেটার ব্যাপ্তি ও তাৎপর্য নিয়ে বিস্তৃত গবেষণা হয়নি বলেই জানি। বিএনপির সময় যতটুকু যা হয়েছে তা মূলত স্তুতিমূলক রচনা, আর আওয়ামী আমলে তো জিয়াকে নিয়ে কিছু লেখা অপরাধের সামিল হয়ে পড়েছিল। মনে পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক পত্রিকায় এমনই কোনো এক লেখার কারণে পেশাগত ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছিল। অবিশ্বাস্য হলেও সত্য যে বাক স্বাধীনতার বিপক্ষে এই জুলুমের প্রতি যথেষ্ট সমর্থন তখন বিদগ্ধ সমাজে বিরাজিত ছিল। যে কোনো আমলে যে কোনো নেতার প্রশংসা, সমালোচনা, পর্যালোচনা করতে পারার পরিবেশ একটি সাবালক সমাজে থাকে। বলা বাহুল্য যে সমাজ হিসেবে আমাদের নাবালকত্ব থেকে কোনো রকম উত্তরণ ঘটেনি। আমরা উত্তরণ ঘটাতে চাই এমন লক্ষণও তেমন দেখা যায়নি। আমরা হয় অত্যধিক বিনম্র শ্রদ্ধায় গদগদ হতে পছন্দ করি, না হয় অসীম ঘৃণায় আমৃত্যু নিমজ্জিত থাকতে চাই। তোষণ নয়তো বিদ্বেষ, এই বাইনারির বাইরে গিয়ে ব্যক্তির মূল্যায়নের সদিচ্ছা ও সুস্থ প্রচেষ্টা আমাদের কোনো কালেই ছিল না। কাজে তৎপর, কথায় বাহুল্য বর্জিত। জিয়া সম্পর্কে যতটুকু জানি তাতে তার এমন চিত্রই ফুটে ওঠে। এবং আরও একবার বাংলা ভূমে এ এক বিরল চিত্র বটে। বাস্তব চিন্তক জিয়ার নেতৃত্বে তৎকালীন সরকার খাল খননের মাধ্যমে সেচ কাজকে সহজ করে কৃষি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছিল। কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধির সাথে সাথে এই প্রকল্প জলাবদ্ধতা নিরসনে কার্যকরী এবং পরিবেশ বান্ধব। এর বিপরীত চিত্র ভাসে আমাদের বর্তমানের পরিচিত বাংলাদেশে। অনিয়ন্ত্রিতভাবে যত্র তত্র রাস্তা ও ইমারত স্থাপনার উন্নয়নী ইঁদুর দৌড়ে, সীমাহীন লোভের বশে যেখানে যতটুকু জলাশয় ছিল গত কয়েক বছরে তার অনেকটাই ভরাট করে ফেলা হয়েছে। আমরা যদি আবারও কোনোভাবে জলাধার সংরক্ষণ ও প্রসারণ প্রক্রিয়ায় ফেরত যেতে না পারি, তাহলে আমাদের জন্য পরিবেশ বিপর্যয় অপেক্ষা করছে। জিয়াউর রহমানের আমলে মধ্যপ্রাচ্যে কয়েক হাজার শ্রমিক পাঠানোর মাধ্যমে শ্রমিক শক্তির রপ্তানিতে বাংলাদেশ জোরে সোরে হাঁটতে থাকে। তার সময়ে বাংলাদেশ গার্মেন্টস সেক্টরকে সামনে এগিয়ে নেওয়ার জন্য বিদেশ হতে প্রয়োজনীয় কাঁচামাল, যন্ত্রপাতি ক্রয়কে সহজতর নীতির আওতায় আনা হয় এবং গার্মেন্ট কর্মীদের একটি দলকে বিদেশে উন্নততর প্রশিক্ষণ লাভের জন্য প্রেরণ করা হয়। আজ বাংলাদেশ এই দুই তরফে যে
বৈদেশিক মুদ্রা আয় করে তা এই রাষ্ট্রের অন্যতম মূল চালিকা শক্তি। জিয়াউর রহমানের শাসনামলে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করে। দেশের অভ্যন্তরে যেমন তার জনপ্রিয়তা বৃদ্ধি পায়, তেমনি দেশের বাইরের রাজনৈতিক অঙ্গনেও তার ও বাংলাদেশ রাষ্ট্রের গ্রহণযোগ্যতা তৈরি হতে শুরু করে। এর একটি প্রতিফলন আমরা দেখি 70 দশকের শেষ দিকে বাংলাদেশের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ লাভের মধ্যে। পরিবার পরিকল্পনার কর্মসূচি ছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি বাস্তবসম্মত সামাজিক পদক্ষেপ, কিন্তু সেই 70-এর দশকে বাংলাদেশের সমাজে এই কর্মসূচি মোটেই জনপ্রিয় ছিল না। ধর্মীয় সামাজিক পরিসরে এটাকে রাষ্ট্রের অযাচিত হস্তক্ষেপ হিসেবে দেখার ফলে তখন তার সরকারের এই পদক্ষেপ যথেষ্ট প্রতিক্রিয়ার মধ্যে পড়েছিল। কিন্তু জনপ্রিয়তা হ্রাসের আশঙ্কায় এই সিদ্ধান্ত থেকে তিনি সরে আসেননি। আমরা এখন জানি পরিবার পরিকল্পনা ছিল একটি দূরদর্শী সময়োপযোগী কর্মসূচি। বাংলাদেশে শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্য রকম কমেছে, প্রসূতি স্বাস্থ্যের উন্নতি ঘটেছে। এই পরিকল্পনা গ্রহণের ফলে অনেক নিম্ন সংগঠিত পরিবারে জীবন মান বৃদ্ধি পেয়েছে। এছাড়া তৃণমূল নিয়ে তার ভাবনার ফসল হিসেবে এসেছিল গ্রাম সরকার ব্যবস্থা, যা সরকারি সেবাকে গ্রামাঞ্চলে পৌঁছে দিতে সাহায্য করেছে। গ্রামীণ শিক্ষা, যোগাযোগ ইত্যাদির প্রসারে এর ভূমিকা ছিল। জিয়ার মনোযোগ ছিল নানামুখী। নতুন কুড়ি নামক সাংস্কৃতিক প্রতিযোগিতার সূচনা তার হাত দিয়ে। মনে আছে, ছোটবেলায় টিভিতে দেখেছি বিস্তর। আজকের সময়ে দাঁড়িয়ে এর তাৎপর্য ধরা নাও করতে পারে, যেহেতু এ ধরনের আয়োজন এখন আমরা নিত্য নৈমিত্তিক দেখি। কিন্তু 70-এর দশকে বাংলাদেশের জন্য এই ধরনের উদ্যোগ ছিল সত্যিকার অর্থে একটি অগ্রসর চিন্তার ফসল, যা তখনকার শিশু কিশোরদের সাংস্কৃতিক প্রতিভা প্রকাশ ও বিকাশের শক্তিশালী হাতিয়ার হয়ে উঠেছে। বাংলাদেশে ধর্ম পরিচয়ে হীনমন্য উগ্র জাতিবাদী এলিট ঢাকাইট যে সাংস্কৃতিক আধিপত্য আমরা প্রত্যক্ষ করি, আমার ধারণা পরিস্থিতি এমন একচেটিয়া কখনো হতো না যদি জিয়াউর রহমানের মতো কেউ এই জাতির সাথে থাকতেন। আত্মপরিচয়ের দিকভ্রান্তি হয়তো আমরা অনেকটাই এড়াতে সক্ষম হতাম। 71-এর মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক জিয়াউর রহমান বীর উত্তম। এই ভূমির মানুষের প্রতি তার টান সম্যক পরীক্ষিত। একেবারে সম্মুখ যুদ্ধের ময়দানে দেশের মানুষের মুক্তি সংগ্রামের প্রতি তার কমিটমেন্ট প্রতিফলিত হয় 21শে পদক ও স্বাধীনতা পদক কর্মসূচি প্রবর্তনের মাধ্যমে। সেই সময় থেকে আজ অবধি প্রতি বছর বাংলাদেশ সরকার এই রাষ্ট্রীয় সম্মাননার আয়োজন করে থাকে। উভয় পদককে অবশ্য দলীয় রাজনৈতিক গণ্ডিতে বেঁধে ফেলার নিরেট চল ছিল। ইন্টারিম সরকার এই চলের বাইরে বের হওয়ার প্রচেষ্টা নিয়েছে। পুরোপুরি সফল না হলেও বেশ খানিকটা সজীবতা ফিরেছে এবারের পদকে। আমরা আনন্দ চিত্তে দেখেছি শিরোপাধারী বাংলাদেশ নারী ফুটবল দল এবং অপরিহার্য বাংলা অভ্র টিম এবারের পদক প্রাপ্তির তালিকাকে আলোকিত করেছে। 71-এর বিশাল পরিবর্তনের প্রক্রিয়ায় সে সময় মানুষ নব আশায় উদ্বেলিত হয়েছিল। অতঃপর পরের কয়েকটি বছরে নানাভাবে সেই আশা হতাশায় পাল্টে গিয়েছিল দ্রুত। লাগাতার দুর্নীতি, খুন, সন্ত্রাস, অপশাসন, দুর্ভিক্ষ ও বাকশাল ব্যবস্থায় দেশ যখন সম্পূর্ণ বিপর্যস্ত, সেরকম অস্থির সময়ে জিয়াউর রহমান রাষ্ট্রপ্রধান হিসেবে বাংলাদেশের হাল ধরেন। লাইনচ্যুত ট্রেনকে অন্ততপক্ষে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনার কাজটা তিনি করে গিয়েছিলেন তার স্বল্পকালীন আসনে আসীন থেকে। জিয়ার ইতিবাচক পরম্পরা বলতে বুঝি সাহস ও সততা, দেশপ্রেম ও রাষ্ট্রচিন্তা, পরমত সহিষ্ণুতা ও বহুদলীয় গণতন্ত্র, বাস্তবমুখী ও দক্ষতা কেন্দ্রিক কার্যপন্থা, ধর্মীয় মূল্যবোধ মিশ্রিত জাতীয় পরিচয় এবং আরও কিছু। তার 4 দশক পরেও বাংলাদেশের এসবই প্রয়োজন, বড় প্রয়োজন। তিনি মধ্যপন্থী, বাংলাদেশি, বাঙালি, মুসলিম এবং এই সবগুলো পরিচয় তিনি ধারণ ও বহন করেছেন
অনায়াস আত্মবিশ্বাসী। আজকের নতুন সম্ভাবনার বাংলাদেশে নাগরিকদের এমন সাবলীল, হীনমন্যতামুক্ত, আত্মপরিচয়মূলক অবস্থান দরকার। জিয়া সমগ্র বাংলাদেশে। জিয়াউর রহমান যদি একদিন বিএনপির দলীয় ঘেরাটোপ থেকে মুক্ত হয়ে অবিসংবাদিতভাবে সব বাংলাদেশীর হয়ে উঠতে পারেন, সেই সাথে আমাদের জাতীয় ইতিহাসের নানা লগ্নের, নানা ধারার নেতাদেরও যদি একদিন আমরা সবার করে গ্রহণ করতে পারি, তাদের দোষ, গুণ, সাফল্য, ব্যর্থতা সব ধর্তব্যে নিয়েই সেদিন আমাদের জাতিগতভাবে সাবালকত্ব অর্জনের পদযাত্রা গতিময় হবে। ধন্যবাদ।